ঢাকা আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। নাগরিকদের পাল্টাপাল্টি বহিষ্কারের আলটিমেটামে উত্তপ্ত দিল্লি ইসলামাবাদ, সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার। গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় নিয়ত পরিষ্কার জানালেন তারেক রহমান। ৩১ দফায় এগিয়ে যাবে বাংলাদেশ, আশা মির্জা ফখরুলের। নির্বাচনের জন্য সংস্কারের অপেক্ষা নয় বার্তা সিইসির। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে গেজেটের বিষয়ে জানতে ইসিতে বিএনপি নেতা ইশরাক। নতুন বাংলাদেশ গড়তে কাতারকে পাশে চাইলেন ডক্টর ইউনুস। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সব সহায়তার আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের 2 দিনের ঢাকা সফর স্থগিত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। রোববার তার ঢাকায় আসার কথা ছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আগামী 27-28 এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছে না। দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক খুদে বার্তায় জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ইসহাক দার বাংলাদেশ সফর করতে পারছেন না। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। তখন ইসহাক দারের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। পাকিস্তানের সব নাগরিককে আগামী রবিবারের মধ্যে ভারত ছাড়ার আলটিমেটাম দিয়েছে নয়াদিল্লি। একই ধরনের পাল্টা পদক্ষেপও নিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করে বলেছেন, 140 কোটি ভারতীয় জঙ্গি আর মদতদাতা পাকিস্তানের কোমর ভেঙে দেবে। কাশ্মীরে যুদ্ধ এড়ানোর সিমলা চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা আর হতাহতের ঘটনায় আবার নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েনে জড়িয়ে পড়েছে ঐতিহাসিকভাবে বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। কঠোর নিরাপত্তার জালে ঢাকা, জম্মু ও কাশ্মীরে পর্যটক বান্ধব পাহাড়ি এলাকায় হামলার পরপরই একে জঙ্গিদের কাজ উল্লেখ করে প্রতিবেশী পাকিস্তানের দিকে মদদের অভিযোগ তোলে কাশ্মীরের পুলিশ বিভাগ। ভারতের আত্মায় আঘাত করা হয়েছে উল্লেখ করে জঙ্গিদের কল্পনাতীত শাস্তির হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতে হিন্দিতে ভাষণ দিলেও হুঁশিয়ারির সময় আচমকা বলতে শুরু করেন ইংরেজিতে। আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে। তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও বাইরে। মোদির জনসভার দিনই রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন বিরোধী দল কংগ্রেস নেতাকর্মীরাও। বিক্ষোভ হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে। পোড়ানো হয়েছে পাকিস্তানের পতাকা। ভারতে অবস্থানরত পাকিস্তানের নাগরিকদের ভিসার মেয়াদ বাতিল করে 27 এপ্রিল রবিবারের মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য যাদের মেডিকেল ভিসা, তাদের ভারত ছাড়ার মেয়াদ 29 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। উত্তেজক এই পরিস্থিতি গুরুত্বের সাথে নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক থেকে হুঁশিয়ার করে বলা হয়, সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফা বাতিল করে পানি বন্ধের অপচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখবে ইসলামাবাদ। সিদ্ধান্ত হয়েছে, প্রয়োজনে ভারতের সাথে করা সিমলা চুক্তি থেকে সরে আসবে পাকিস্তান। কাশ্মীর নিয়ে যুদ্ধ এড়াতে শান্তিপূর্ণ সমাধানে 1972 সালে ভারত পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয়েছিল। সেই সাথে ভারতের যে কোনো ধরনের বিমানের জন্য পাকিস্তানের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি সম্ভাব্য যুদ্ধের জন্য জোরে সোরে সামরিক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের একাধিক গণমাধ্যমের দাবি, লাহোর ও রাওয়ালপিন্ডির ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান জড়ো করছে পাকিস্তান। ভারত সীমান্তের কাছাকাছি সামরিক ঘাঁটি আর সেনা চৌকিতে বাড়ানো হয়েছে পর্যাপ্ত জনবল আর সমরাস্ত্র। এছাড়া 24-25 এপ্রিল করাচি উপকূলের অদূরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া চালানোর বিজ্ঞপ্তি জারি করেছে পাক সরকার, যার উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত।
মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের উত্তরণে কোনো মতপার্থক্য না রাখার আহ্বান জানান তিনি। বলেন, তাদের নিয়ত পরিষ্কার, জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই তা পালন করবেন। আহমেদ সারওয়ারের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর এই ৩ জেলায় কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে অনেক কিছু বলতে পারেন। তারেক রহমান বলেন, জনগণ বিশ্বাস করে দেশের জন্য ভালো কিছু করতে পারবে বিএনপি। মানুষের এই আস্থা বিশ্বাস অর্জন করতে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। ৩১ দফার যে প্রতিশ্রুতি, বিএনপি তা পূরণে বদ্ধপরিকর। তার প্রমাণ হচ্ছে ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছে বিএনপি। কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে নিয়ে যেতে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাকে যদি জয়ী হতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, টিভি টকশোতে খুব আলোচনা হয় যেসব বিষয়ে, সেসব বিষয়ে বিএনপি আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, আর অন্যরা এখন দিচ্ছেন। হ্যাঁ, আমাদের লিমিটেশনস আছে। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন লিমিটেশনস আমাদের আছে, ভালো মন্দ সবকিছু আছে। তার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য। মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের। আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমরা যখন দিয়েছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি, আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। ওটা আমি আর বলতে চাই না। আমি চাপের মুখে দিয়েছি। যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩১ দফা মুক্তির সনদ, এর মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ৩১ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার। আজকে অনেক সমস্যা আছে, বিশেষ করে ট্রানজিশন টু ডেমোক্রেসির ব্যাপারে, আপনার গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে। কিন্তু একটা ব্যাপার সত্য উপস্থাপিত হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায়, এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে। দলের নেতাদের উদ্দেশ্য করে কর্মশালা শেষে পরদিন থেকে স্ব ইউনিটে নেতাকর্মীদের নিয়ে বসার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মপন্থা ঠিক করে মানুষের ঘরে ঘরে ৩১ দফাকে পৌঁছে দেবার নির্দেশও দেন তিনি। জনগণ না থাকলে আপনি কিসের নেতা? আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আপনার নেতৃত্বকে যদি প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়েই ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি।
বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ার হাই কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সাথে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেলা 12টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হন সুসান রাইলি ও প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় আগ্রহী অস্ট্রেলিয়া। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your efforts. Thank you very much. প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকার হালনাগাদ সহ নির্বাচনের প্রয়োজনীয় কাজ শেষ করছে কমিশন। জানান, যেসব সংস্কার জরুরি সেগুলোই আগে করবে নির্বাচন কমিশন। আমরা যেগুলো আশু আছে, যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো, সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করব। ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়েই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য, সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গেজেটের বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। বৃহস্পতিবার আগারগাঁওয়ে কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে। গত 15 এপ্রিল আদালতের রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছানো হয়। 10 কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশ করার কথা কমিশনের। ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনের পরপরই আদালতে মামলা করেছিলেন তিনি। সবকিছু আইনসিদ্ধভাবেই করা হয়েছিল এমনটা উল্লেখ করে তিনি বলেন, 180 দিনের মধ্যে মামলার মীমাংসা করার কথা থাকলেও তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপসের হস্তক্ষেপের কারণে তা দীর্ঘদিন মীমাংসা হয়নি। নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার একটি রায় আমি পেয়েছি, তো সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কিভাবে সেটিকে কার্যকর করা হবে সেটি আলাপ করার জন্যই আমি আজকে আমাদের মাননীয় সিইসি মহোদয়ের সাথে দেখা করতে এসেছি। যে এখন কেন এত বছর পরে কেন, বা এটা এমন না যে ওয়ান ফাইন মর্নিং 5 তারিখ অগাস্ট 5-এর পরে আমার মনে হয়েছে আমি কোর্টে গিয়ে একটা রায় লিখিয়ে নিয়ে এসেছি। এই মামলাটি কবে করা হয়েছে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। এখানে একটা টাইম ফ্রেম থাকে যে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হয় ইলেকশনের ডেটের, সেই 30 দিনের মধ্যেই করা হয়েছিল। এই মামলার নিয়ম হচ্ছে 180 দিনের মধ্যে এটার নিষ্পত্তি করতে হবে। কিন্তু যেহেতু আইনের শাসন ছিল না এবং আমার অপোনেন্ট যে ছিল তাপস, সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইনকে প্রভাবিত করত করে সে এই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি শুরুকে ইতিবাচক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যরা করতে গেলে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে। গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য দেশের মানুষ উদ্গ্রীব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয় একমত হয়েছে তা জাতির সামনে প্রকাশ করে সনদ তৈরি করার দাবি জানান আমির খসরু। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন তেমন একটা দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করতেই হাসিনার দোসররা আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে বলেও অভিযোগ তার। নতুন বাংলাদেশ গঠনে কাতারের কাছে কূটনৈতিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এদিকে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মুনাফার স্বার্থে নয়, সামাজিক ব্যবসার মধ্য দিয়েই নতুন বিশ্ব গড়া সম্ভব। তরুণদের চাকরির পেছনে ছোটার মানসিকতা বাদ দিয়ে স্বনির্ভরতা, উদ্ভাবনের উৎসাহও দেন অধ্যাপক ইউনুস। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার কাতার সফরের তৃতীয় দিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাতার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ তথা ৩ শূন্যের লক্ষ্য অর্জনের কথা উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। In the conventional business, making money may be happiness. Making other people happy, making the whole world happy is a super happiness. My one idea has changed the world. Everyone has more than one idea to change the world. But you never take that path because it has no market value. Because the market, quote unquote, is created for profit. So we create a new concept. What is the purpose of my life? How do I feel that I have done my duty? I feel complete, that I have a responsibility I have taken care of. That's a system. So these are the 3 zeros that we are talking about, creating a world of 3 zeros. সামাজিক ব্যবসা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুযোগ সৃষ্টির মাধ্যমে বিশ্বে নতুন এক অর্থনৈতিক ব্যবস্থার কথাও বলেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্ভাবনী অন্বেষণের গুরুত্ব উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। I'm saying any employment is a wrong concept. Everybody will be very up in arms. What? Employment is the wrong concept? I said human beings are not born to work for somebody else. That's my position. To take care of ourselves and take care of everybody else in the world. The university's role is to make you aware. Please don't waste yourself. পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল তানির সাথে দেখা করেন। রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা চাওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে কাতারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে বাংলাদেশকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী। এরপর কাতারের রাজধানী দোহায় প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রবাসীদের মতামত শোনার সাথে তাদের নানা প্রশ্নের উত্তরও দেন প্রধান উপদেষ্টা। আজকে যেটা করবো আপনাদের কাছ থেকে শোনা, আমার কথা আসলে বলার কথা না, আপনাদের কাছ থেকে শোনা। এটা আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা, প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে। পরে প্রধান উপদেষ্টার কাতার সফরের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য একটা বড় একটা ইস্যু। এটা অনেক দিন ধরে একটা আসলে ডরমান্ট অবস্থায় ছিল, এটা নিয়ে কোনো নাড়াচাড়াই হচ্ছিল, মানুষজন ভুলেই গিয়েছিল যে রোহিঙ্গা ক্রাইসিস একটা ক্রাইসিস আছে। আর সেই জায়গাটা উনি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এই বিষয়ে যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। হত্যার উদ্দেশ্যে নয়, বান্ধবীর ডাকে সাড়া দিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছে মামলার প্রধান আসামি মেহরাজ ইসলাম। পারভেজ হত্যার ঘটনায় সংশ্লিষ্ট 2 ছাত্রীকেও গতকাল রাজধানী জুরাইন থেকে আটক করা হয়েছে। বিকালে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে র‍্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম পারভেজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। জানান, গতকাল মঙ্গলবার গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতা মেহরাজ বলেছে, বান্ধবী ফোন করায় বন্ধু বান্ধব নিয়ে পারভেজকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য ছিল তার। তবে মারামারির এক পর্যায়ে গুরুতর আহত হন পারভেজ। পরে পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দেয় মেহরাজ। এর আগে শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার বেলা 11:30টার পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চান তিনি।
লাইসেন্সটি ব্যবহার করে কাজের জন্য কোনো প্রকার আবেদন করা হয়নি এবং এরই মধ্যে তা বাতিল করা হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এর আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়েরের এক ফেসবুক পোস্টের পর বিষয়টি সামনে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন আসিফ মাহমুদ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আবারও আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বরং পণ্য রপ্তানিতে পরিবহন ব্যয় দ্রুতই কমে আসবে বলে আশা তার। রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুদিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসা বাণিজ্যে দুর্নীতি কমানো ও সহজীকরণ করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসায়ীরা এর সুফল পেতে শুরু করেছেন। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোহাইল কাসিম শক্তিশালী বাজার নেটওয়ার্ক গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন। এক পণ্যের দিকে আর ফোকাস না রেখে বাংলাদেশের এসএমই খাত গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর। গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকালে রাজধানীর মিরপুর এলাকায় দলটির গণসংযোগে অংশ নিয়ে কথা বলেন তিনি। জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানান জামাত আমির। ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জনগণের প্রতি দায়বদ্ধ সরকার, স্বাধীন নির্বাচন কমিশন ও নিরপেক্ষ প্রশাসন গঠনেরও দাবি জানান তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি, বিচারহীনতা ও দলীয়করণ ব্যবস্থার সংস্কার করতে পারলেই কেবল স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে যেভাবে প্রেসিডেন্সিয়াল বিতর্কের যুক্তিতর্ক দেখে নাগরিকরা ভোটের সিদ্ধান্ত নেয়, বাংলাদেশেও তেমন গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার আশা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী দিনে যুক্তিতর্কের মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের রাজপথে নামার মতো পরিস্থিতি যেন আর না হয়, এমন প্রত্যাশাও তার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় বিতর্ক উৎসব উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের জোসেফাইড ডিবেটিং ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ গণতন্ত্রের অন্যতম উপাদান। আর সেখানে রাজনৈতিক দলের কর্মপরিকল্পনার যুক্তিতর্ক দেখে মানুষ সিদ্ধান্ত নিতে পারলে প্রার্থীও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন আপনারা কেউ ফলো করেছেন নাকি জানি না। সেখানে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, বিভিন্ন ক্যান্ডিডেটসরা, সেটা ইন্টার পার্টি অথবা যখন সিলেকশন হয়ে যায় প্রাইমারি, তখন মেইন ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু ন্যাশনাল ডিবেট হয়, যেটা টেলিভাইজড হয়। সারা দেশের মানুষ তখন তাদের সেই যুক্তিতর্ক দেখে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে কোন ক্যান্ডিডেটটা তাদের দেশের জন্য বেশি অবদান রাখতে পারবে বা তাদের জন্য ভালো হবে, এবং সেই অনুযায়ী ভোট দেয়। আমরা আশা রাখি যে বাংলাদেশ এই ধরনের একটি ডেমোক্রেসি ইন দ্য ফিউচার উই ওয়ান্ট টু সি, যেখানে আমরা বুদ্ধিভিত্তিক যুক্তিতর্কের মাধ্যমে আমাদের যে রাজনৈতিক যে পলিটিক্যাল যে ওয়ারটা বা যুদ্ধটা বা আমাদের যে পলিটিক্যাল অপোনেন্টদের সাথে সেই ধরনের একটি চর্চা করে আমরা দেশকে পরিচালনা করব। বিতর্ক উৎসবের উদ্বোধক ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক হানাহানি বন্ধ হলেই জুলাই শহীদদের আত্মত্যাগ সফল হবে। যেদিন বাংলাদেশকে আমরা অর্থনীতির মুক্তির দিকে আমরা নিয়ে যেতে পারবো, যেদিন আমরা বাংলাদেশকে আমাদের রাজনৈতিক হানাহানি বিবেক ভুলে গিয়ে আমাদের তরুণদেরকে সামনে রেখে আমরা নবীন প্রবীণ মিলে এই বাংলাদেশকে গড়ার স্বপ্ন তৈরি করতে পারবো, সেদিনই আমরা মনে করব আমাদের জুলাই বিপ্লবের যে শহীদ হয়েছেন সেই শহীদদের আত্মা শান্তি পাবে। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর লিও জেমস পেরেরা সহ শিক্ষক, শিক্ষার্থী ও বিতর্কিকরা অনুষ্ঠানে অংশ নেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঢাকা আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। নাগরিকদের পাল্টাপাল্টি বহিষ্কারের আলটিমেটামে উত্তপ্ত দিল্লি, ইসলামাবাদ। সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার। গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠায় নিয়ত পরিষ্কার, জানালেন তারেক রহমান। 31 দফায় এগিয়ে যাবে বাংলাদেশ, আশা মির্জা ফখরুলের।
নির্বাচনের জন্য সংস্কারের অপেক্ষা নয় বার্তা সিইসির। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে গ্যাজেটের বিষয়ে জানতে ইসিতে বিএনপি নেতা ইশরাক। নতুন বাংলাদেশ গড়তে কাতারকে পাশে চাইলেন ডক্টর ইউনূস। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সব সহায়তার আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।